আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানের ফর্দ স্থাপনা মাটির নিচ থেকে ধ্বনিত হচ্ছে তেহরানের পরমাণু বোমার হৃদস্পন্দন। শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এক অভিযানে ধ্বংস ১৩ রুশ যুদ্ধ বিমান, ক্ষতিগ্রস্ত আরও ২৭, নিমেষেই শেষ $7 বিলিয়ন। ২০২০ সালেই মারা গিয়েছেন বাইডেন, ট্রাম্পের ঘোষণায় বিশ্বজুড়ে শোরগোল। গোপনে ইরান থেকে তেল আমদানি, মোদি ক্যাশিয়ার আমদানির বিরুদ্ধে তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের। তুর্কি নারীকে উত্ত্যক্তের অভিযোগে ভারতীয় ইউটিউবারকে গ্রেফতার করল তুরস্কের পুলিশ। লন্ডনে কোরআন পোড়ানোর ঘটনায় দোষী সাব্যস্ত হামিদ কোসকোন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের ফর্দ স্থাপনা মাটির নিচ থেকে ধ্বনিত হচ্ছে পরমাণু বোমার হৃদস্পন্দন। ফর্দ ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি নির্জন পাহাড়ি জনপদ। বাইরে থেকে শান্ত, অথচ মাটির নিচে গোপনে ধ্বনিত হচ্ছে আধুনিক বিজ্ঞানের হৃদস্পন্দন। ইরানের পবিত্র নগরী কোমের নিকটবর্তী এই এলাকায় অবস্থিত শহীদ আলী মোহাম্মদী নিউক্লিয়ার কমপ্লেক্স। ইরানিরা আজ একে অন্যতম জাতীয় অহংকার হিসেবে বিবেচনা করে। এই কেন্দ্রটি শুধু প্রযুক্তির প্রতীক নয়, বরং শহীদ আলী মোহাম্মদীর মতো বিজ্ঞান যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক। ফর্দকে বলা হয় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ শিল্পের হৃৎপিণ্ড। নিরাপত্তা বলয়ে আবদ্ধ এই স্থাপনা শত্রুর প্রতিটি হুমকিকে প্রতিহত করেছে। এটি রক্ষা করতে গিয়ে ইরানকে লড়তে হয়েছে সুদূর প্রসারী স্পাই নেটওয়ার্ক, সফটওয়্যার, ভাইরাস ও অত্যাধুনিক ড্রোনের বিরুদ্ধে। দুশ্মনের এই যুদ্ধের ধারাবাহিকতায় ইরান লড়ছে ম্যালওয়্যার, স্টাকনেট থেকে ইসরায়েলের আত্মঘাতী ড্রোন হারমেস পর্যন্ত নানা রূপে বিভিন্ন অঙ্গনে চলছে ইরানের সাইবার এবং প্রযুক্তি যুদ্ধ। বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক সাইবার অস্ত্র হিসেবে পরিচিত স্টাক্সনেট ভাইরাস স্থাপনাটি আক্রমণের চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়। পরে হারমেস নামের একটি নজরদারি ড্রোন বা চালকহীন আকাশযান গুলি করে ভূপাতিত করে ইরান। এসব ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে ইরান প্রযুক্তিগত দিক দিয়ে কতটা প্রস্তুত ও সজাগ। ইরানের পরমাণু কর্মসূচি কেবল প্রযুক্তির এক বিজয় গাথা নয়, এ এক রক্তাক্ত আত্মত্যাগের ইতিহাসও। গোপন সুড়ঙ্গ, পাহাড় কেটে বানানো গবেষণাগার এবং কঠিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাশাপাশি এই কর্মসূচির আরেকটি নির্মম বাস্তবতা রয়েছে। যেসব বিজ্ঞানীরা এর পেছনে কাজ করছেন তাদের মধ্যে অনেকেই প্রাণ দিয়েছেন। ইরানের শত্রু ভাবাপন্ন শক্তির রাষ্ট্রীয়ভাবে সমর্থিত গুপ্তচর বৃত্তি, সুনিপুণ হামলা এবং গাড়ি বোমা সব মিলে এই হত্যাকাণ্ডগুলো যেন ছিল একটি ছায়াযুদ্ধের প্রকাশ্য অধ্যায়। মহসেন ফাখরিজাদে হলেন ইরানের পরমাণু কর্মসূচির স্থপতি। ২০২০ সালের ২৭ নভেম্বর তেহরানের উপকণ্ঠ দামাবন্দের আবেসার্দে এক সুচিন্তিত হামলায় নিহত হন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফাখরিজাদে। আধা স্বচালিত এক অস্ত্র ব্যবস্থার মাধ্যমে তাকে হত্যা করা হয়। ঘাতক যন্ত্রকে চালানো হচ্ছিল উপগ্রহ সংযোগের মাধ্যমে ইরানের সীমান্ত ছাড়িয়ে বিদেশ থেকে। এই প্রযুক্তিগত নিখুঁত হামলার দায় ইসরায়েলের উপর আরোপ করে ইরান। ফাখরিজাদে শুধু একজন বিজ্ঞানী নন, বরং ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন সংস্থার প্রধান। তিনি আমাদ প্রকল্প নামে পরিচিত একটি গোপন পরমাণু কর্মসূচির মূল পরিচালক বলে পশ্চিমা গোয়েন্দাদের অভিযোগ। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যে দেশটির সুপারমার্কেট চেইন থেকে শুরু করে প্রযুক্তি জায়ান্টগুলো নিজেদের প্রস্তুত করছে সম্ভাব্য বৈশ্বিক সংঘাতের জন্য। এই প্রস্তুতিতে পরামর্শ দিচ্ছেন ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কমান্ডার এবং বর্তমানে নিরাপত্তা পরামর্শক সংস্থা সিভিলাইন এর প্রধান জাস্টিস ক্র্যাপ। সোমবার ২রা জুন দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অনেক প্রতিষ্ঠানের বিশ্বাস বিশ্ব এক বড় ধরনের সংঘাতের খুব কাছাকাছি, সম্ভবত মাত্র ২ বছরের দূরত্বে।
ট্রাম্প জানান, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, চীনের তাইওয়ান ইস্যুতে হুমকি, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে আমরা এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক সময়ে বসবাস করছি। তার মতে 2027 সাল হতে পারে এক বিশাল সংকটের সূচনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং চান পশ্চিমা বিশ্বের পূর্ণ সামরিক শক্তি সৃষ্টির আগেই তারা নিজেদের উদ্দেশ্য পূরণে সক্ষম হন। এ কারণে সময় এখন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলেন ট্রাম্প। এছাড়া 2027 সালে নির্ধারিত বড় ন্যাটো সামরিক মহড়া, যুক্তরাষ্ট্রের প্রস্তুতির গতি এবং ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা সবকিছু বিবেচনা নিয়ে ব্রিটেনের বিভিন্ন কোম্পানি এখন থেকে বিকল্প পরিকল্পনা করছে। বিশেষ করে চীনের সঙ্গে সংঘাত হলে পণ্য সরবরাহ ব্যবস্থা কোথায় কোথায় বিপর্যস্ত হতে পারে তা নিয়ে চলছে জোরালো বিশ্লেষণ। ট্রাম্প সতর্ক করেন, কেবল পণ্য পরিবহন নয়, সবচেয়ে বড় হুমকি ডিজিটাল অবকাঠামোর ভেঙে পড়া। যদি কোনো প্রতিষ্ঠানের ডেটা সিস্টেম কাজ না করে বা লেনদেন বন্ধ হয়ে যায়, তাহলে পুরো ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়বে। এই সম্ভাব্য সংকট মোকাবেলায় ব্রিটেনের বড় প্রতিষ্ঠানগুলো এখন যুদ্ধকালীন প্রস্তুতিতে মনোযোগী হচ্ছে। এক অভিযানে ধ্বংস 13 রুশ যুদ্ধ বিমান, ক্ষতিগ্রস্ত আরও 27, নিমেষেই শেষ $7 বিলিয়ন। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে সীমান্ত থেকে 4300 কিলোমিটার ভেতরে ইতিহাসের অন্যতম ভয়াবহ ড্রোন অভিযান চালিয়েছে ইউক্রেন। বিশ্বের অন্যতম পরাশক্তি দেশটির এত ভেতরে নজিরবিহীন হামলা কিভাবে চালানো হয়েছে এবং ক্ষয়ক্ষতি বা কেমন হয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে এতে বলা হয়, রোববার রাশিয়ার সাথে যুদ্ধের সবচেয়ে বড় দূরপাল্লার আক্রমণ সম্পন্ন করেছে কিয়েভ। 4টি রুশ সামরিক ঘাঁটিতে কমপক্ষে 40টি রাশিয়ান যুদ্ধ বিমানে ড্রোন ব্যবহার করে বড় ধরনের হামলা চালানো হয়। ইউক্রেনের দেয়া তথ্য মতে 472টি ড্রোন এবং 60টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয় রাশিয়ার 5টি অঞ্চলে থাকা বিমান ঘাঁটিতে। ইউক্রেনীয় সরকারের ডিসইনফরমেশন কাউন্টার ট্রেনিং সেন্টারের প্রধান অ্যান্দ্রি কোভালেঙ্কো বলেছেন, কমপক্ষে 13টি রাশিয়ান বোমারু বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি 27টি বিমান। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় রাশিয়ার ক্ষতি হয়েছে $7 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 85,000 কোটি টাকা। দেশটির গোয়েন্দা সংস্থা SBU বিবিসিকে জানিয়েছে, এই হামলার প্রস্তুতিতে প্রায় 1.5 বছর সময় লেগেছে। কাঠের ভ্রাম্যমাণ কেবিনে গোপন ড্রোন রাখা ও সেগুলো বিমান ঘাঁটির কাছে নেওয়া এবং এরপর সময় মতো আঘাত হানতে লেগেছে এত সময়। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি SBU প্রধান ভ্যাসিল ম্যালিউককে একেবারে উজ্জ্বল ফলাফল দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, সবচেয়ে আকর্ষণীয় বিষয় আমরা প্রকাশ্যে বলতে পারি যে রাশিয়ান ভূখণ্ডে আমাদের অভিযানের অফিস রাশিয়ান শক্তিশালী নিরাপত্তা সংস্থা FSBর ঠিক পাশে অবস্থিত ছিল। হামলার আগে অভিযানে জড়িত সকলকে রাশিয়া থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি। হামলায় রাশিয়ান ক্ষতির পরিমাণ $7 বিলিয়ন উল্লেখ করে আরও বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU। 2020 সালে মৃত্যু হয়েছে জো বাইডেনের। এখন যে বাইডেনকে দেখা যায় তিনি আসলে ক্লোন। নিজের সোশ্যাল মিডিয়ার ট্রুথে এমনই বিস্ফোরক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের শেয়ার করা এই পোস্টকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে, ট্রাম্প তার প্রায় 10 মিলিয়ন অনুসারীর সঙ্গে এমন একটি পোস্ট শেয়ার করেছেন, কিন্তু এই পোস্টের কোনো ব্যাখ্যা নেই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, কোনো জো বাইডেন নেই। 2020 সালেই তার মৃত্যু হয়েছে। এখন আপনারা যাকে দেখছেন সেটা বাইডেনের ক্লোন। এটি রোবোটিক ভাবে তৈরি। ডেমোক্রেটরা এর পার্থক্য জানে না। ট্রাম্প যে অ্যাকাউন্ট থেকে এই কথাটি শেয়ার করেছেন তাতে 5,000-এর বেশি ফলোয়ার রয়েছে। বাইডেনের মৃত্যু হয়েছে, তিনি বেঁচে নেই। ট্রাম্পের এমন পোস্টের পরে থেকেই শোরগোল পড়ে গিয়েছে। হোয়াইট হাউসের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে কোনো উত্তর মেলেনি। অন্যদিকে মে মাসে বাইডেনের দফতর থেকে জানানো হয়েছিল প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বাইডেন। ক্যান্সার বাইডেনের শরীরে হাড়ে ছড়িয়ে পড়েছে, অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। তারপরে ট্রাম্পের এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রস্রাব সংক্রান্ত সমস্যা হচ্ছিল জো বাইডেনের। এরপর পরীক্ষা করার পর শুক্রবার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। আপাতত প্রাক্তন প্রেসিডেন্টের কোনো পদ্ধতিতে চিকিৎসা হবে তাই পর্যালোচনা করছে মেডিকেল টিম।
প্রোস্টেট ক্যান্সারে গ্লিসান স্কোর হয় 1 থেকে 10-এর মধ্যে স্কোর দিয়েই ক্যান্সার সেলের কথা বোঝা যায়। প্রাক্তন প্রেসিডেন্টের ক্ষেত্রে এই স্কোর 9। গোপনে ইরান থেকে তেল আমদানি করেছে গৌতম আদানির সংস্থা আদানি এন্টারপ্রাইজ। নতুন এই অভিযোগ সামনে আসার পরেই নড়ে চড়ে বসেছে আমেরিকা। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সেই দেশের বিচার বিভাগ। আমেরিকার প্রথম সারির একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এই তথ্য, যদিও আদানি এন্টারপ্রাইজের অভিযোগ অখণ্ড করেছে। আমেরিকার ওই সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা গ্রাহ্য না করেই গুজরাটের মুদ্রা বন্দরের মাধ্যমে গোপন ইরান থেকে তেল আমদানি করেছে আদানি এন্টারপ্রাইজ। সম্প্রতি বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার সেখানে দেখা গিয়েছে। যদি এই অভিযোগ নস্যাৎ করে আদানি এন্টারপ্রাইজ মুখপাত্র বলেন, ইরান থেকে গোপনে আমরা কোনো তেল আমদানি করিনি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইচ্ছাকৃতভাবে আদানি গোষ্ঠীর সুনাম নষ্ট করার জন্য এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্কিন বিচার বিভাগ কর্তৃক যে তদন্তের কথা বলা হচ্ছে তা সম্পর্কেও আমরা অবগত নই। উল্লেখ্য, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য ক্রয় অবিলম্বে বন্ধ করতে হবে। যে দেশগুলি এই নিষেধাজ্ঞা অস্বীকার করবে তারা ভবিষ্যতে অর্থনৈতিক অবরোধের মুখে পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এই আবহে আদানির গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা এই নয়া অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। তুরস্কে এক ভারতীয় ইউটিউবারকে নারী অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মালিক এসডি খান নামে এই ইউটিউবার, যিনি তার ফলোয়ারদের মধ্যে মালিক নামে পরিচিত, সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও প্রকাশ করে যেখানে তুর্কি নারীদের বিরুদ্ধে কটূক্তিপূর্ণ ও যৌন শক্তিপূর্ণ মন্তব্য করা হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও ক্লিপে মালিক এক মহিলাকে খারাপ মন্তব্য করেছেন, যা তুর্কি সমাজে অশোভন এবং অবমাননাকর হিসেবে বিবেচিত হয়। অন্য একটি ভিডিওতে তিনি দর্শকদের কাছে প্রশ্ন করেন যে তিনি রাতে নিজের তুর্কি গাইডকে যৌন হয়রানি করবেন কিনা। এছাড়া আরেকটি ভিডিওতে মালিক একটি তুর্কি দোকানে প্রবেশ করে দোকানদারের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন এবং সেখানে ভারতীয় পতাকা কেন প্রদর্শিত হচ্ছে না তা জানতে চান। তুরস্কের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিওগুলোর বক্তব্য বুঝে তা ফ্ল্যাগ করেন, যার ফলে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ভিডিওগুলোতে মালিক হিন্দিতে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন, সম্ভবত স্থানীয়রা বিষয়গুলো বুঝতে পারবে না বলে। এই ঘটনার প্রভাবে মালিক তার ইউটিউব এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেন। তবে কিছু ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে এবং তা ভাইরাল হয়ে যাচ্ছে। তুর্কি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে মালিককে আটক করা হয়েছে, যদিও তুরস্কের কর্তৃপক্ষ এখনো তার গ্রেফতারের বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এবং তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। লন্ডনের নাইটস ব্রিজে তুর্কি কনসুলেটের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় এক ব্যক্তিকে ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ জনশৃঙ্খলার মারাত্মক লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার আদালতের রায়ে জানা যায়, এই অভিযুক্তের আচরণ আংশিকভাবে একটি ধর্মীয় গোষ্ঠীর প্রতি বিদ্বেষ দ্বারা অনুপ্রাণিত ছিল। গত 13 ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। সেখানে হামিদ কোসকুন নামে পরিচিত এক ব্যক্তি কোরআনের একটি অনুলিপি আগুনে পুড়িয়ে তা মাথার উপর তুলে ধরেন এবং উস্কানিমূলক স্লোগান দেন। তিনি দাবি করেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের ইসলামপন্থী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কাজ করেছেন। নিজেকে আর্মেনীয় কুর্দি বংশোদ্ভূত হিসেবে পরিচয় দিয়ে বলেন, তিনি তুরস্ক থেকে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে এসেছেন। তবে আদালতে প্রসিকিউশনের পক্ষে ফিলিপ ম্যাকগি বলেন, এই মামলাটি কোনো ধর্মের সমালোচনা নিয়ে নয়, বরং জনসম্মুখে একটি বিশৃঙ্খল আচরণ নিয়ে। তিনি আরো বলেন, অভিযুক্তকে শাস্তি দেওয়া হলেও তা কারো ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে না। রায় ঘোষণার সময় আদালত আরেকটি ঘটনার কথা উল্লেখ করে, যেখানে এক পথচারী কোসকুনকে আক্রমণ করেছিলেন। সেই পথচারী দোষ স্বীকার করেছেন এবং তার বিচার হওয়ার কথা রয়েছে। ওই ব্যক্তির পরিচয় প্রকাশে আদালতে আপাতত নিষেধাজ্ঞা দিয়েছে। ঘটনার পর ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। শ্যাডো জাস্টিস সেক্রেটারি রবার্ট জেনব্রিক মন্তব্য করেছেন, এই রায় যেন সংসদে বাতিল হয়ে যাওয়া ব্লাসফেমি আইনকে নতুনভাবে ফিরিয়ে আনলো। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরানের ফর্দ স্থাপনা মাটির নিচ থেকে ধ্বনিত হচ্ছে তেহরানের পরমাণু বোমার হৃদস্পন্দন। শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এক অভিযানে ধ্বংস 13 রুশ যুদ্ধ বিমান, ক্ষতিগ্রস্ত আরো 27, নিমেষেই শেষ $7 বিলিয়ন। 2020 সালেই মারা গিয়েছেন বাইডেন, ট্রাম্পের ঘোষণায় বিশ্বজুড়ে শোরগোল।
গোপনে ইরান থেকে তেল আমদানি, মোদি ক্যাশিয়ার আমদানির বিরুদ্ধে তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের। তুর্কি নারীকে উত্ত্যক্তের অভিযোগে ভারতীয় ইউটিউবারকে গ্রেফতার করল তুরস্কের পুলিশ। লন্ডনে কোরআন পোড়ানোর ঘটনায় দোষী সাব্যস্ত হামিদ কোসকোন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।